This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, রাত ৮টায় হাজির ঠোঁটকাটা আপনার জন্য, আপনার কথা বলতে। কিন্তু আজ কিছু বলার আগেই আমার মধ্যে যে দোলাচল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। যেমন আশা রয়েছে তেমনি শঙ্কাও রয়েছে। আশাটা অবশ্যই বাজেট এবং সেখানে আয় করে যে এতটা ছাড় এক ধাক্কায়, মানে নতুন কর কাঠামোয় মাসে ১ লাখ টাকা পর্যন্ত আয় কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না, এটা নিঃসন্দেহে ভালো খবর। আবার অনেকে প্রশ্ন করছেন, এই ১২ লাখ পর্যন্ত আয় আগে হোক তবে তো ইনকাম ট্যাক্স, কতজনের আয় এত? যাই হোক, ওই পর্যন্ত একটা বড় ছাড়। আর শঙ্কা কোথায় জানেন? এতদিন সরস্বতী পুজোর সঙ্গে বই আর প্রেমের খানিকটা সম্পর্ক ছিল, তাই না? এখন স্কুলে কলেজে সামান্য সরস্বতী পুজোতেও হিন্দু মুসলমান রাজনীতি ঢুকে পড়েছে। শঙ্কার, খুব শঙ্কার। দুর্গাপুজোয় রাজনীতির দখলদারি ছিলই, আছে, সরস্বতী পুজোতেও। এর মধ্যেই এত বড় খবরটা পেয়েছেন তো, এত বড়, সত্যি তোলপাড় ফেলে দেওয়া পুজোর ক্যাচলাইনটা নিশ্চয়ই ভুলে যাননি। পুজো কলকাতার হোর্ডিংয়ে ৬ লাখ হয়ে গিয়েছিল রাজ্যের বিভিন্ন শহর মফস্বল। কলকাতার দেশপ্রিয় পার্কে সবচেয়ে বড় পুজো, ভিড়ের প্লাবন ডেকেছিল। তাতে শেষমেশ মাঝপথেই পুজো বন্ধ করে দিয়েছিল পুলিশ। এবারও তেমন কিছু হবে না তো বাটানগরে নিউল্যান্ড মাঠের সরস্বতী পুজোয়? ছবিখানা দেখুন। প্রায় ১০ তলা সমান, ১১১ ফিট উঁচু বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা। লোহার পাইপ, বাঁশ, থার্মোকল, চট দিয়ে তৈরি হয়েছে প্রতিমা। পুজোর উদ্যোক্তা মহেশতলার ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা। কথা শুরুই করলেন অভিষেক ব্যানার্জিকে স্মরণ করে। আমাদের চিন্তাভাবনা, আমাদের মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি সবসময় অন্য কিছু করার চিন্তাভাবনা, তার চিন্তাধারা থেকে আমরা অনুপ্রাণিত হয়ে একটা চিন্তাভাবনা করেছি যে এবার আমরা সরস্বতী মাকে, মানে কি বলবো, যে একটা অন্য রকম কিছু করব। তার মধ্যে আমাদের আসে যে আমরা ১১১ ফুটের মাকে যাতে আমরা সবার উপরে রাখতে পারি। শিল্পী মেদিনীপুরের সোমনাথ তামলি নাম। লোহা আছে, তারপর চট আছে, তারপর আপনার মুলিবাসের বেড়া আছে, পেন্ট আছে, ফোম আছে। প্রচুর যদি ঝড় বৃষ্টিও হয়, প্রতিমা কিন্তু কোনো রকম ১ ইঞ্চিও হেলদোল করবে না। এখনই দেখতে পাচ্ছেন সকালবেলায় কোনো উদ্বোধন হওয়ার আগে রাস্তায় লোক ঠিক করছে। সরস্বতী পুজোর প্যান্ডেলের আগে পরে নেতার ছবি লাগানো, তৃণমূলের সেনাপতির ছবি। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাটানগরে দুনিয়ার সবচেয়ে উঁচু সরস্বতী মূর্তি তৈরি হচ্ছে। সত্যি কিনা সে তো দেখলেন। এটাও সত্যি, জোড়াসাঁকোর এমএলএ বিবেক গুপ্তাকে চিত্তরঞ্জন কলেজের গভর্নিং বডির সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর সেজন্যই নাকি আটকে যাচ্ছিল কলেজের সরস্বতী পুজো। কেন দেখুন। আমি দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে চিত্তরঞ্জন কলেজের সামনে, যে কলেজের সরস্বতী পুজোকে কেন্দ্র করে এই পরিস্থিতি হয়েছে। সরস্বতী পুজো বলে শুধু না, এটা প্রত্যেকটা প্রোগ্রাম আমাদের কলেজে, যেহেতু ফ্রেশার্স হোক বা আরও অন্য প্রোগ্রামে জিবি প্রেসিডেন্ট কি করে আমাদের ফান্ড আটকে দেয়।
ওর একটা অ্যাসিস্ট্যান্ট আছে, পায়েল লাগনা কি অ্যাসিস্ট্যান্ট, এটা আমরা ভালোভাবে জানি না। ওই অ্যাসিস্ট্যান্টটা কল করে বা রাস্তাদের আমরা যাই বাড়ি, তো রাস্তার মধ্যে ধরে বলে যে তুমি 30% কমিশন দাও, না হলে কম্প্রোমাইজ করো, তাহলেই ফান্ড ছাড়বো, নাহলে ছাড়বো না। সরস্বতী পুজোর ফান্ড, সেটাকে কেন্দ্র করেও কিন্তু তারা জিবি প্রেসিডেন্ট বিবেক গুপ্তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করছেন। 30% কমিশন দিতে হবে। আমার মুখ বলে না দাদা, আমার কাজ বলে। এ তো নেতার কাছে গেছি, এ তো দাদা দিদি করে পা ধরেছি, হাত ধরা, কোনো কিন্তু কিছু হলো না। 4 বছর ধরে আমরা এটা লড়ে যাচ্ছি, একলা লড়ে আমাদের ফান্ডটা পাচ্ছি না। এখনো অবধি পুজোর সব তৈরি, কিন্তু একটা টাকা পাইনি, এখনো পকেট দিয়ে যাচ্ছে। সবার কাছে হাত জোড় করে আমরা চিত্তরঞ্জন কলেজের স্টুডেন্ট ইউনিয়ন হাত জোড় করে মাননীয় দিদি, মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং রাক্ত বসু কে এইটুকু বলতে চাইবো, প্লিজ আমরা সবার কাছে বলে কেউ আমাদের কোনো হেল্প করেনি। আমি এখনো এইটুকু বলতে প্লিজ আমাদের একটু হেল্প। আমার মুখ বলে না দাদা, আমার কাজ বলে। আপনারা এর আগে কোথাও জানিয়েছেন, অভিযোগ করেছেন? আমরা সবাই জায়গা, নিজের থেকে হাই লেভেল, পার্টি লেভেল সব জায়গায় জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো রেজাল্ট পাইনি। এর আগে একাধিক জায়গায় তারা অভিযোগ দায়ের করেছেন, ফল পাননি কোথাও। শেষ পর্যন্ত আর নিজেদেরকে আটকে রাখতে না পেরে ক্যামেরার সামনে মুখ খুলতে বাধ্য হচ্ছেন তারা। তার মুখ বলে না, কাজ বলে। আর সেই কাজের ধাক্কায় নাভিশ্বাস চিত্তরঞ্জন কলেজের ছাত্রছাত্রীদের। 2021 থেকে বারবার দলের নেতাদের বলে নাকি কাজ হয়নি, তাই তো বললেন অভিযোগকারীরা। কিন্তু মিডিয়ার সামনে কথা বলতেই রাতারাতি কাজ হয়ে গেল। এগুলো তো নির্দিষ্ট কিছু কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, কিছু গরমিল বা কিছু গণ্ডগোল হচ্ছিল, তো সেখানে ডক্টর শশী পাঁজা গেছেন। কে কাকে সরানো হয়েছে তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কাকে নিয়ে যাওয়া হয়েছে। সমস্যা ছিল না তো, 2-1টা জায়গায় কলেজে সরস্বতী পুজো যেমন হয় প্রত্যেক জায়গাতে কলেজ পুজো নিয়ে 2-1টা সমস্যা ছিল, সেগুলো মিটে গেছে। এটা শঙ্কা নয়, সরস্বতী পুজো নিয়ে ঝামেলা মেটাতে হচ্ছে মন্ত্রী শান্ত্রীদের। শিক্ষামন্ত্রী বলছেন ঝামেলা মিটে গেছে। তৃণমূলের বিধায়ক, তাকে সরিয়ে আরেকজনকে, আরেক মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হলো। একসময় লটারি কাণ্ডে নাম জড়িয়ে যাওয়া এমএলএ বিবেক গুপ্তাকে সরিয়ে চিত্তরঞ্জন কলেজের গভর্নিং বডির সভাপতি করা হলো মন্ত্রী শশী পাঁজাকে। এই সরস্বতী পুজোকে ঘিরে আমাদের ক্রাইম হচ্ছে কি? আমাদের ক্রাইম হচ্ছে কি আমরা আছি আর আমরা ভোটে জিতে যাই, এটাই আমার ক্রাইম। আর একটা বিবেক গুপ্তা এত পাওয়ারফুল হয়ে গেছে, যা সবাইকে কিছু না কিছু আমি ম্যানিপুলেট করেছে, তাহলে আমার তো সুপারম্যান, ব্যাটম্যান, স্পাইডারম্যান সব মিলিয়ে একটা হওয়া উচিত। আমার মুখ বলে না দাদা, আমার কাজ বলে। মুখ বলে না, কাজ বলে। সত্যি সত্যি, আরো এক সত্যি, বড় সত্যি। যে রাতে এমএলএ বিবেক গুপ্তাকে চিত্তরঞ্জন কলেজের গভর্নিং বডির সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো, সেই রাতেই দক্ষিণ কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে ঢুকে পড়লেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা সাব্বির আলী। ওই কলেজেই আইন পড়তেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাব্বিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছিলেন আইন কলেজের ছাত্র এবং অধ্যক্ষ। সরস্বতী পুজো করতে বাধা দিচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা মোহাম্মদ সাব্বির আলী, এমনই ছিল অভিযোগ। বাইরের কিছু বহিরাগত যারা আর কি বাইরের লোক, বেসিক্যালি মোহাম্মদ সাব্বির আলী এবং গ্রুপ, ওই জায়গার তোলাবাজ, তারা কলেজের ভেতরে ঢোকে, আমাদের সরস্বতী পুজোকে প্রিভেন্ট করার চেষ্টা করে। মেয়েদের তারা রেপ থ্রেট দেয়, ডেথ থ্রেট দেয়, বলে যে বাড়িতে ছেলে ঢুকিয়ে দেবো, ইত্যাদি ইত্যাদি। ডেথ থ্রেট দেওয়া হচ্ছে, রেপ থ্রেট দেওয়া হচ্ছে, বলছে আনোয়ার শাহ দিয়ে গেলে মেরে ফেলে রেখে দেবে। যে টিআইসিকে এই সরস্বতী পুজোর দায়িত্ব দেওয়া হয়েছে তাকে এবং তার সঙ্গে একজন অধ্যাপিকা ছিলেন, তাদের রাস্তায় 40 জন ঘিরে ধরে কালকে হিউমিলেট করেছেন। এই জল গড়াতে গড়াতে হাইকোর্টে যায়। কোর্ট অর্ডার দেয় কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনারের নজরদারিতে দুটো আলাদা পুজো হবে, থাকতে হবে পর্যাপ্ত সশস্ত্র পুলিশ। ভাবতে পারেন, সরস্বতী পুজো সশস্ত্র পুলিশের কড়া নিরাপত্তায় করতে হবে, এমন দিনও দেখতে হবে। কলেজের ভিতরে তৈরি হওয়া বিতর্কিত প্যান্ডেল ভেঙে ফেলার নির্দেশ হাইকোর্ট দিয়েছে। পুলিশের সামনে খোলা হচ্ছিল সেই
বিতর্কিত প্যান্ডেল। তখনই কলেজে ঢোকেন সাব্বির আলী পুলিশের সামনেই। প্যান্ডেল খোলায় বাধা দেওয়ার চেষ্টা করেন পুলিশের সামনেই। হাইকোর্টের নির্দেশে সাব্বির সহ সব বহিরাগতরাই কলেজে ঢোকা বারণ, কিন্তু সাব্বির দল বল নিয়ে ঢুকে পড়ল পুলিশের সামনেই। পুলিশি পাহারা বাইরে রয়েছে। আমি চিত্র সাংবাদিক সুমিতকে বলবো আরেকবার দেখাতে। পুলিশের গাড়ি রয়েছে, পুলিশও রয়েছেন, কিন্তু তারপরেও বহিরাগতরা কলেজের মধ্যে প্রবেশ করে মহিলাদের উপর আক্রমণ করছেন, মহিলাদেরকে হুমকি দিচ্ছেন, এমনটাই অভিযোগ আসছে। হাইকোর্টের রায়ে স্পষ্ট লেখা ছিল কোনো বহিরাগত কলেজে থাকবে না এবং 24 ঘন্টা পুলিশ প্রোটেকশন দেবে। পুলিশ প্রোটেকশন থাকাকালীন বহিরাগতরা ভেতরে ঢোকে, সাব্বির আলী এবং তার টিম ভেতরে ঢোকে এবং আমরা 4টে মেয়ে যখন কলেজে প্রবেশ করছিলাম তারা আমাদেরকে হুমকি দেয় এবং বলে বাস দিয়ে মেরে দেব। বাস খুঁজছিল লিটারালি, আর বলছে যে বাস দিয়ে মেরে দেব। কি করে পুলিশ থাকতে কি করে বহিরাগতরা ঢোকে? আমাদের কাছে ভিডিও প্রুফ আছে ওদের আসার। পুলিশের কাছে কোনো উত্তর নেই। আমরা যখন বিকেলে পুলিশের কাছে এসেছিলাম যে আপনারা কিরকম প্রোটেকশন দিচ্ছেন, তখন পুলিশের কিছু বলছে না পুলিশ। আর এখন যখন আমরা পুলিশকে বলছি, পুলিশের কাছে কোনো উত্তর নেই, কারণ তারা উত্তর দেওয়ার মতো কিছু করেও নি। আমরা যখন কিছু চিৎকার চেঁচামেচি করি তখন পুলিশের টনক নড়ে এবং পুলিশ এসে বলে গেটটা লাগানোর ব্যবস্থা করা হোক। আমরা নিজেদের ক্যাম্পাসে সেফ ফিল করছি না। পুলিশের সামনে দিয়ে ঢুকে চলে গেল, পুলিশ বলছে আমরা দেখতে পাইনি। তো রঙের পর রঙ চলে যাচ্ছে। দুপুরে হাইকোর্ট নির্দেশ দিয়েছে এবং দুপুর শেষ হয়ে সন্ধ্যার পরই কিন্তু আবার এই কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের তাণ্ডব। আমাদের নিরাপত্তাটা কোথায়? পুলিশ কি করছিল তখন? আমাদের আজ যদি কিছু হয়, একদিন আগে রেপ থ্রেট দিয়ে গেল, তারপরে আজ এসে আমাদেরকে থ্রেট দিয়ে গেল। আমাদের যদি এখন কিছু হয় সেটার দায়িত্ব কে নেবে? কেন্দ্র কি সরস্বতী পুজো? সরস্বতী পুজোর মতো একটা পুজোর জন্য মেরে কেটে ফেলে দেবে? এটা ভাবা যায়? এমন একটা পরিস্থিতিতে আমরা এসেছি যেখানে লোকেরা এসে পুজো আটকাচ্ছে, মেয়েদের বলছে মেরে ফেলে দেবো, রেপ করে দেবো, মেরে ভাসিয়ে দেবো। হাইকোর্ট সাব্বিরকে ক্যাম্পাসে ঢুকতে বারণ করেছে। কুনাল ঘোষ সাব্বিরের ঢাল হয়ে ময়দানে নেমে পড়লেন। ওখানে লড়াইটা হচ্ছে কারা করবে, কোথায় করবে, ফলে সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না, এই কথাটা একদম ভুল। এবং যোগেশের মাননীয় অধ্যক্ষ তিনি তো বিজেপির লোক, বিজেপির হয়ে কথা বলেন, বিজেপির হয়ে বিতর্ক সভায় যান, ফলে বিজেপির পারপাস সার্ভ করার জন্য অন্য ধর্মের একজনের নাম করে দিয়ে সরস্বতী পুজো করতে দিচ্ছে না বলে দিচ্ছে। সেই ছেলেটি নিজেও সরস্বতী পুজোর অর্গানাইজার। ওই দেখুন আবার ধর্ম, সরস্বতী পুজোতেও ধর্ম। ভাবা যায়? আমাদের ছোটবেলায় বাচ্চা ছেলেরা যা হোক করে ওটা বাচ্চাদের পুজো ছিল, 2-5 টাকা চাঁদা জোগাড় করে একটা ছোট হলেও পুজো করত। সরস্বতী পুজোর মজা স্কুল পড়ুয়াদের মধ্যে, কলেজ পড়ুয়াদের মধ্যে, সেখানে ধর্ম কোথা থেকে আসে? আর এই সাব্বির পুজোর উদ্যোক্তা হয় কি করে? তিনি তো কলেজের ছাত্র নন, বহিরাগত। হাইকোর্ট বলেছে কলেজে ঢোকা যাবে না। আমি তো মনে করি এরকম একজন ছাত্র নেতার কাছে সরকার সেটা আমাদের মধ্যে দুর্বল নয় যে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না বলে আমার মনে হয়। এবং আমার মনে হয় যদি এই ধরনের কাজ করে থাকেন, যদি হাইকোর্টের ডিরেকশন থাকে সে কলেজে ঢুকতে পারবে না, তা সত্ত্বেও ঢুকে থাকে, হাইকোর্ট তো নিজেও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এবং কলেজ কর্তৃপক্ষকে আমি বলবো আরও বেশি শক্তিশালী হওয়ার জন্য প্রশাসনে যারা দায়িত্বে রয়েছেন তাদের এই ব্যাপারে সহযোগিতা করা উচিত। কলেজের প্রিন্সিপাল বা অন্যান্য যারা রয়েছেন তাদের নিরাপত্তার ব্যাপারটা দেখে। এই যেন পুরো নীতি কথা বই থেকে পড়ে শোনালেন, তাই না? গতকাল এরকম নীতি কথা শুনিয়েছিলেন শিক্ষামন্ত্রীও। পুজো হবে, নির্বিঘ্নে হবে। আমার সঙ্গে আজকে অধ্যক্ষর কথা হয়েছে, পুজো নিয়ে কোনো সমস্যা নেই। যদি কোনো বহিরাগত কেউ পুজো আটকাতে চায়, আমরা প্রশাসনিকভাবে তার মোকাবিলা করব। আপনি বলুন তো, প্রশাসনের কাজ একটা সরস্বতী পুজো হচ্ছে কি হচ্ছে না দেখার? আপনি বলুন তো, কোর্টের কাজ সরস্বতী পুজো হচ্ছে কি হচ্ছে না দেখার? আপনি বলুন তো, মন্ত্রীরা ইন্টারফেয়ার করবেন, সশস্ত্র পুলিশ লাগবে সরস্বতী পুজো করতে, জয়েন্ট কমিশনারকে বসে থাকতে হবে সরস্বতী পুজো কেমন হচ্ছে কি করে হচ্ছে দেখতে? এ কেমন মোকাবিলা? পুলিশের সামনে দিয়ে দিব্যি কলেজে ঢুকে পড়লেন সাব্বির আলী, ছাত্রীদের ধমকালেন, বাঁশ নিয়ে পেটাতে গেলেন। আর আজ শিক্ষামন্ত্রী সুর পাল্টে ফেললেন, বললেন কোথাও কোনো সমস্যা নেই, তবে মুখ্যমন্ত্রীকে সব জানিয়েছেন। কেন? যদি সমস্যাই না থাকে আর সেটা গুরুতর না হয়,
তো মুখ্যমন্ত্রী অবধি যাবে কেন? কোর্টের নির্দেশে একটা জায়গায় হতে পারে যেখানে প্রিন্সিপালের সম্পূর্ণ অন্যরকম কোনো মোটিভেশন ছিল। যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি, যে যোগেশচন্দ্র ল কলেজ, সেখানে তো আমি কালকে যাব। আচ্ছা, হ্যাঁ। আর দুই হচ্ছে যে আমার সাথে প্রিন্সিপালের কথা হয়েছে, প্রিন্সিপাল ম্যাডাম আমাকে কালকে জানিয়েছেন ওখানকার ম্যানেজিং কমিটি প্রেসিডেন্ট সাংসদ মালা রায়, তার সঙ্গে আমার কথা হয়েছে। আমি মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দিয়েছি, কোনো সমস্যা নেই, পুজো হবে, নিশ্চিন্তে পুজো হবে, কোথাও কোনো সমস্যা নেই। আজকে যে আমাদের কলেজে প্রাঙ্গণে যে ঘটনা ঘটল, এটা দেখে আমার একটা কথা মনে হলো, কতই রঙ্গ দেখবো এই দুনিয়ায় ও ভাই। এসব দেখে শুনে কি মনে হয় জানেন? আমরা কি সত্যি বাংলায় আছি? আমরা কি আমাদের নিজের রাজ্যে আছি? কিছু ছবি আমাদের ভাবায়, কিছু ঘটনা আমাদের ভাবতে বাধ্য করে। একটা ছবি আগে দেখাবো। কোনো সিনেমা কিংবা ওটিটির কোনো ক্লিপিংস দেখালাম না, রিয়েল ছবি দেখালাম। নৈহাটির তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনের এই হাড় হিম করা ছবির একটা ঝলক দেখালাম। সিসিটিভি ফুটেজের যতটা রেখে ঢেকে দেখানো যায়, এডিট করে যতটুকু দেখাতে পারি ততটাই দেখালাম, বাকিটা দেখার যোগ্য নয়। দিনে দুপুরে যেভাবে থেতলে খুন করা হচ্ছে, নৃশংসতা সহ্য করা কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব নয়। চিত্ত চাঞ্চল্যে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়বেন। শুধু থেতলে খুন নাকি গুলিও ছিল? তৃণমূলের বিধায়ক সাংসদ গুলিতেই অনড়, পুলিশ গুলি চলেননি এই তত্ত্বে অনড়। ঘটনার একদিন পরেও ধোঁয়াশা। যে ছেলেটা গুলি চালাচ্ছে সে কোমর থেকে রিভলভার বের করছে, তার ফুটেজ আমার কাছে আছে। প্লাস যে মারা গেছে আমাদের সন্তোষ যাদব, তার ঠিক নাকের এই জায়গাটাতে গুলি রয়েছে, একদম এই জায়গাটা গর্ত করে। আমি ছবি আছে আমার কাছে, আমি সেটা দেখাতে পারি। গুলি করেছে, গুলি করার পর পড়ে যাওয়ার পর তাকে ইট দিয়ে থেতলে তাকে খুন করা হয়েছে। না, গুলি চলেনি, আমরা ভিডিও ফুটেজও দেখেছি। তাছাড়া আমরা এখানে স্থানীয় ওনার সঙ্গে কথা বললাম, এখানে কোনো গুলি চলেনি। অর্জুন সিংয়ের পোষা গুন্ডা চিন্টু সিং, রাজেশ সাউ, যাকে ধাওড়া বলে ডাকে, সহ আরও 8 জন, মোট 10 জন মিলে ওকে ঘিরে ধরে। ঘিরে ধরলে পরে ফার্স্ট গুলি চালায়, গুলিটা কানের পাশ দিয়ে বেরিয়ে যায়। তারপর ওকে 3 রাউন্ড গুলি চালায়, একটা ঠিক কপালের মাঝখানে লাগে, একটা নাকের এখানে লাগে, আর একটা কানের এখানে লাগে। না, গুলি চলেনি, আমরা ভিডিও ফুটেজও দেখেছি। অর্জুন সিং যখন দেখছে মানুষের থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে, যখন দেখছে ভাটপাড়াতেও ওর পায়ের তলার মাটি শূন্য হয়ে যাচ্ছে, ব্যারাকপুরে তো আগেই হয়েছে, ভাটপাড়াতেও 2026-এ জিতবে না ও দ্বারা কিংবা ওর ছেলে দ্বারা, তখন চেষ্টা করছে সন্ত্রাস করে যদি মানুষকে ভয় দেখানো যায়। আর পার্থভৌমিক বলছে গুলি 4 রাউন্ড গুলি চালিয়ে খুন করা হয়েছে, সনদ দে বলছে 4 রাউন্ড গুলি চলেছে, পুলিশ কমিশনার বলছে গুলি চলেনি, সিসিটিভি ক্যামেরাতে দেখা যাচ্ছে প্রকাশ্যে পিটিয়ে মারছে। না, গুলি চলেনি, আমরা ভিডিও ফুটেজও দেখেছি। তাছাড়া আমরা এখানে স্থানীয় ওনার সঙ্গে কথা বললাম, এখানে কোনো গুলি চলেনি। এই যে 2টা গ্রুপ যে আছে, তাদের মধ্যে ব্যক্তিগত শত্রুতা আগে থেকেই আছে, সেটা আমরা জানতে পারি। পলিটিক্যাল কিছু আছে না, এখন পর্যন্ত তো আমরা কোনো এখানে পলিটিক্সে কিছু ইনভলভমেন্ট পাইনি। সন্তোষ যাদব খুনের ঘটনায় উত্তপ্ত নৈহাটি, দাউ দাউ করে জ্বলছে এখনো আগুন। কোন জায়গায় আমরা বাস করছি? আজকে উনার বক্তব্যের পরে 22 জন বিজেপি কর্মীর বাড়িতে আগুন ধরানো হয়েছে, লুটপাট করা হয়েছে। গুলি চলেছে না চলেনি তা ময়না তদন্তের রিপোর্টে স্পষ্ট হবে। কিন্তু এই চাপানুতরেই কি আলোক রাজোরিয়াকে সরিয়ে দেওয়া হলো? একজন অফিসারকে সরিয়ে দিলেই ব্যারাকপুর শিল্পাঞ্চলে শান্তি ফিরে আসবে তা না, টার্গেট কিলিং বন্ধ হয়ে যাবে তা না। এই তো বালি, কয়লা, পাথর নিয়ে নানা অভিযোগের পর বীরভূমের পুলিশ সুপারকে মমতা বন্দ্যোপাধ্যায় সরিয়ে দিয়েছিলেন। নতুন পুলিশ সুপার যাওয়ার পর কি হলো?
ওখানকার ওই শাসক দলের দুষ্কৃতীরা আইসির কলার ধরে টেনে হিঁচড়ে নিয়ে আসে। প্রশাসনিক রদবদল তো হতেই পারে। বিজেপি তো চায় যে আমাদের রাজ্যে একটা গণ্ডগোল বহাল থাক, রাজ্যটাকে যদি হস্টাইল করা যায়, অস্থির করা যায়, কিন্তু তারা বারবার দেখেছে, এমনকি শেষ উপনির্বাচনে দেখলে এগুলো কোনো ভালোভাবে মানুষ নেন না। তলার কোনো অফিসারকে সরিয়ে সামগ্রিক এই অরাজকতা যে মাৎসন্যায় চলছে তার কোনো বদল হবে না। পুলিশের যিনি পদস্থ কর্তা তিনি তৃণমূলের সুরে সুর মিলিয়ে বলছেন কি বলছেন না, তার জন্য বদলি করা হলো কি হলো না, এসবে মন না দিয়ে মোদ্দা কথাটা হলো যে ব্যারাকপুরের মানুষের শান্তি চাই। পুলিশ মন্ত্রী পদত্যাগ করুন এবং তার জেমস বন্ড যিনি আছেন, যিনি সারা রাত বিরোধী নেতা নেত্রীদের ফোন শোনেন আর ভোরবেলায় চোখ কচলাতে কচলাতে অফিস যান, তিনি পদত্যাগ করুন। তারপরে যদি বিজেপি চায় তো চাইবে, কিন্তু আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের প্রশাসন, আমরা তৎপর আছি। তৎপরতা কি নিয়ে? পুলিশের বদলি নিয়ে? আর 5টা ঘটনায় যা দাঁড়ায়, কোনো একজন বলির পাঠাকে খুঁজে নিয়ে তার ঘাড়ে পুরো দায়টা দিয়ে দেওয়া হয়। এক্ষেত্রেও কি তাই হলো? এক্ষেত্রে সেই বলির পাঠাটির নাম আলোক রাজোরিয়া। তৎপরতার ঠিক কোন জায়গায়? পুলিশ কমিশনারের বদলিতেই শেষ? আইন শৃঙ্খলার ব্যর্থতার দায় তার ঘাড়েই চাপিয়ে দেওয়া হলো? শুধু ব্যারাকপুর নৈহাটি, রাজ্য জুড়ে গুলি, বোমা, বন্দুকের সন্ত্রাস রোজ খবর। মালদা তো এখন রেকর্ড, রোজ ওখানে হয় গুলি চলে, না হলে তৃণমূলে নিজেরা মারামারি করে। মুর্শিদাবাদ এক ছবি, কোচবিহার, কলকাতাও। পুলিশ অফিসারের বদলিতেই কি আইন শৃঙ্খলার ছবিটা বদলে যাবে? সিনেমার মতন যেন দেখতে লাগে, রোমহর্ষক। গোটা রাজ্য জুড়ে এই জিনিস চলছে। মালদাতে গত 1 মাসের মধ্যে 7টা শুট আউট। নৈহাটির ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত 1-1.5 মাসে পশ্চিমবঙ্গে ধারাবাহিকভাবে যা যা চলছে তাতে পশ্চিমবঙ্গে একটি নৈরাজ্য চলছে বলেই আমাদের মনে হয়। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ। পুলিশ দুষ্কৃতীদের নিরাপত্তা দিচ্ছে। আর যদি দুষ্কৃতী এবং তৃণমূলকে নিরাপত্তা দেয় পুলিশ, তাহলে পুলিশেরও নিরাপত্তা থাকে না, তৃণমূলের নেতাদেরও নিরাপত্তা থাকে না। পরপর এই শুট আউটের ঘটনাগুলি দেখাচ্ছে যে পশ্চিমবঙ্গে আইনের শাসন বলে কিছু নেই, যা আছে তা হলো শাসকের আইন। সেই শাসকের আইন কি? এই শাসকের আইন হচ্ছে শাসক দলের নেতা ইচ্ছে মতো পুলিশের আইসির কলার ধরবে। এই শাসক দলের নেতা প্রয়োজন হলে অন্য গোষ্ঠীর সুপারি নিয়ে আরেক গোষ্ঠীর নেতাকে মারবে। এই শাসক দলের নেতা পুলিশের উপর আক্রমণ করবে, পুলিশ টেবিলের তলায় আশ্রয় নেবে। কারণ তৃণমূলের নেতাদের সবচাইতে বড় সঙ্গী এখন দুষ্কৃতীরাই। চলছেটা কি বলুন তো? সরস্বতী পুজোয় পুলিশের নজরদারি চাই, পুলিশ কর্তাকে ঠুটো হয়ে ওখানে বসে থাকতে হবে সরস্বতী পুজো ঠিক করে হচ্ছে কিনা, ঝামেলা হচ্ছে কিনা দেখতে। এটা কোনো পুলিশ কর্তার কাজ? হচ্ছেটা কি? মন্ত্রীকে নাক গলাতে হচ্ছে সরস্বতী পুজো ঠিক করে করতে। হচ্ছেটা কি? মুখ্যমন্ত্রীর কাছে নালিশ গেছে তার নিজের কলেজে সরস্বতী পুজো নিয়ে সমস্যা করতে। তাহলে হচ্ছেটা কি? গুলি, বোমা, বন্দুক, তৃণমূল নেতা খুন, মারামারি, হচ্ছেটা কি? আর এই অশান্ত অবস্থায় বোধহয় বন্য প্রাণীরাও বুঝতে পারছে, তাই বারবার এই অশান্ত বাংলার মাটিতে তারা ফিরে ফিরে আসছে। কুলতলি লোকালয় আবার বাঘের আতঙ্ক, কুলতলির মইপিঠে আবার বাঘের আতঙ্ক। স্থানীয় এক যুবকের বাঘ দেখার দাবি ঘিরে এখন শোরগোল। আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বনকর্মীরা। পায়ের ছাপ বাঘেরই কিনা তারা খতিয়ে দেখছেন, তবে যুবক বলছে সে সচক্ষে রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছে। গভীর জঙ্গল থেকে নদী পেরিয়ে বাঘ লোকালয়ে ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে। লোকালয়ে বাঘের ঢুকে পড়া আটকাতে সারা রাত পাহারা দিচ্ছেন বনকর্মীরা। আমি বাজার থেকে বাজার করে বাড়িতে এসেছিলাম, নদী মামন্ডারি থেকে যে যখন দেখি ও দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ। এবার আমি যখন ওর দিকে লাইট বাড়িয়ে ওদিকে ঘুরেছিল, আমার দিকে তাকালো, এক পায়ে এগিয়ে এসেছিল। আমি যখন বাঘ বাঘ করে চেল্লাই তখন ও আমাকে কণ্ঠার আওয়াজ শুনে দৌড়ে জঙ্গলে ঢুকে যায়। তারপরে আমি সবাই ডাক্তার সবাই জোর হয়েছে, তারপর কিছু জানি না। ও হঠাৎ দেখে নদীর সাইডে বাউন্ডারি কোলে কিছু একটা দাঁড়িয়ে আছে। দূর থেকে ও দেখেছে, সাইকেল চালিয়ে আসছে, একদম কাছাকাছি এসে যখন মোবাইল লাইটটা ওর দিকে ঘুরিয়ে দেয়, মোবাইলের লাইট জ্বেলে এসেছিল প্রায় 6টা 7:30 নাগাদ, যখন দেখে না বাঘ দাঁড়িয়ে আছে, আচমকা দেখে ও দাঁড়িয়ে গেছে। বাঘ ওর দিকে
এক পা দু পা এসেছিলো, তারপরে ও যা চিৎকার করেছে, প্রচণ্ড জোর চিৎকার করেছে। চিৎকার করাতে বাঘ সাইডভাবে জঙ্গলের দিকে ঝাঁপ দিয়ে চলে যায়।